শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ ৫ অভিযোগ আমলে নিয়েছে অপরাধ ট্রাইব্যুনাল, গ্রেপ্তারি পরোয়ানা জারি। আপিলে নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা প্রতীকী বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। শুধু বিএনপি নয়, 52টি দল ডিসেম্বরে ভোট চায়, উপদেষ্টা পরিষদের ছাত্রদের রাখা বড় ভুল, মন্তব্য হাফিজের। $7,90,000 কোটি টাকার বাজেট কাল, করমুক্ত আয়সীমা 5.25 লাখ বরাদ্দ পাচ্ছে জুলাই যোদ্ধারা। এবং রাজধানীর হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু, 15টি হাটের ইজারা নিশ্চিত করেছে 2 সিটি কর্পোরেশন। স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদ মমতা। শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবরে। জুলাই আন্দোলনে নির্বিচারে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে মূল অপরাধী উল্লেখ করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। এতে যুক্ত করা হয়েছে 8,747 পৃষ্ঠার প্রতিবেদন। মামলায় অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনও। হত্যার নির্দেশ এবং উস্কানি সহ তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ 5টি, যা আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম সরাসরি সম্প্রচারের মাধ্যমে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। অভিযোগ দাখিলের শুরুতেই চিফ প্রসিকিউটর বলেন, এই বিচার প্রতিশোধমূলক নয়, ভবিষ্যতের জন্য ন্যায় বিচারের প্রতিজ্ঞা বাস্তবায়ন। আমরা চাই এই বিচার হোক নিরপেক্ষ। আওয়ামী লীগের আমলে অনিয়ম, দুর্নীতি, গুম খুনের তথ্য তুলে ধরে প্রসিকিউটররা বলেন, এরই ধারাবাহিকতায় কেবল শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতেই জুলাই আগস্টে গণ আন্দোলনে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়, সংগঠিত হয় মানবতা বিরোধী নানা অপরাধ। শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও আইজিপি আব্দুল্লাহ আল মামুন। তাদের বিরুদ্ধে হত্যায় উস্কানি ও প্ররোচনা, মারণাস্ত্র ব্যবহার, রংপুরে আবু সাইদকে হত্যা, চাংখারপুলে 6 জনকে হত্যা এবং আশুলিয়ায় 6 মরদেহে আগুন দেওয়ার 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান, এর প্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা, সম্পৃক্ততা, নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে মার্ডার, অ্যাটেম্পট টু মার্ডার, টর্চার, ইনহিউম্যান অ্যাক্টস করার অপরাধ সমূহ সংগঠনের প্ররোচনা। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল ও সাবেক মেয়র তাপসের সঙ্গে ফোন আলাপে শেখ হাসিনা আন্দোলনকারীদের সরাসরি হত্যার নির্দেশ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়ার নির্দেশ দেন। অডিও ভিডিও ক্লিপ সহ সব তথ্য প্রমাণ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। আমরা বলেছি, এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। আইন অনুযায়ী শেখ হাসিনা সহ অভিযুক্ত 3 আসামির সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের বিতরণের আবেদন করে প্রসিকিউশন। বিচারের মাধ্যমে উক্ত আইনের 20(2), 20(a) ধারা মতে সর্বোচ্চ শাস্তি দান অথবা মাননীয় ট্রাইব্যুনাল অন্য যেরূপ বিবেচনা করবেন সেইরূপ আদেশ দানে আজ্ঞা হয়। আইনের 20(a) ধারা মোতাবেক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের অনুকূলে অর্পণ করার আদেশ দানের আজ্ঞা হয়। এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামানের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি 16 জুন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক যুগেরও বেশি সময় পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আপিল মঞ্জুর করে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ। তবে দলটির প্রতীক দাঁড়িপাল্লা পাওয়ার বিষয়ে রায়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। আইনজীবীরা জানান, এই বিষয়ে এখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। জামায়াতের নিবন্ধন নিয়ে আপিলের রায় শুনতে সকালে সুপ্রিম কোর্ট এলাকায় ভিড় করেন দলের নেতাকর্মী ও আইনজীবীরা। সকাল 10টার দিকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয়া হাইকোর্টের রায়টি বাতিল ঘোষণা করেন। এছাড়া অন্যান্য বিষয়গুলোর নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন আদালত। তবে দলের দাঁড়িপাল্লার প্রতীকের বিষয়ে কিছু উল্লেখ করেননি আপিল বিভাগ। রায়ের পর ব্রিফিংয়ে জামায়াতের আইনজীবী বলেন, 2013 সালে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে আদালতকে ব্যবহার করে দলের নিবন্ধন বাতিল করা হয়। আপিল বিভাগের রায়ে তা প্রমাণিত হলো।
আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ একটি প্রাণবন্ত সংসদ গঠনের প্রত্যাশা জানান তিনি। আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো। এদিকে নির্বাচন কমিশনের আইনজীবী জানান, এই রায়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী আবার তাদের পূর্বের নিবন্ধন ফিরে পাচ্ছে। তবে এই আপিলের সাথে তাদের দলীয় প্রতীকের বিষয়টি সংযুক্ত নয়। জামায়াত ইসলামের যে রেজিস্ট্রেশন যেটা ছিল 2008 সালে ইলেকশন কমিশন দিয়েছিলেন, এই রেজিস্ট্রেশনটা 2013 সালে হাইকোর্ট ডিভিশন বাতিল করে দেন এক জাজমেন্টের মাধ্যমে। ওইটার বিরুদ্ধে ওনারা আপিল করেছিলেন। আজকে আপিলে যেটা হলো সেটা হচ্ছে হাইকোর্টে যেটা জাজমেন্ট ছিল ওই জাজমেন্টটাকে ওনারা আজকে স্যাটিসফাইড করে দিলেন, বাতিল করে দিলেন। তার ফলে যেটা হলো হাইকোর্টে জাজমেন্টটা থাকছে না। মিনিংটা দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল, রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় ছিল, ওই সিচুয়েশনটা ফেরত আসে। 2008 সালে রাজনৈতিক দল হিসাবে জামায়াতকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। পরের বছর এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন 25 ব্যক্তি। শুনানি শেষে 2013 সালে দলটির নিবন্ধন বাতিল করে দেয় হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে জামায়াতের আপিল শুনানি শেষে নিবন্ধন ফিরে পেল দল। এদিকে দাঁড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক এমন কারণ দেখিয়ে 2016 সালে সুপ্রিম কোর্টের ফুল কোর্টের সিদ্ধান্তে জামায়াতের প্রতীক বাতিল করা হয়। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আদালতের নির্দেশনা কমিশনে পৌঁছলে জামায়াতের নিবন্ধন ও প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এই কথা জানান তিনি। বলেন, জামায়াত ইসলামী এবং ইশরাক হোসেনের শপথের ইস্যুতে আদালতের রায়ের কপির অপেক্ষায় নির্বাচন কমিশন। জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়টা হচ্ছে যে আপনার জনাব ইশরাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনও পাইনি। কিছু অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। শুধু বিএনপি নয়, 52টি রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চায় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্রদের রাখা বিরাট ভুল হয়েছে বলে মন্তব্য করেন আরেক নেতা হাফিজউদ্দিন আহমদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আলাদা আলোচনা সভায় এসব কথা বলেন তারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা দল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বলেন, ছাত্রদের ভুল পথে পরিচালিত করেছে অন্তর্বর্তী সরকার। এই লড়াকু ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করেছে বর্তমানের এই উপদেষ্টা পরিষদ। এই উপদেষ্টা পরিষদ তারা এই ছাত্রদেরকে লাইসেন্স দিয়ে দিয়েছেন। 2-3 জন যারা উপদেষ্টা পরিষদে ছিল মন্ত্রীর মর্যাদায়, তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এসেছে। এতে করে দেশের ক্ষতি হলো, তাদের ক্ষতি হলো। এই ছাত্রদেরকে উপদেষ্টা করা একটা বিরাট ভুল হয়েছে। শাহাদাত বার্ষিকীর আরেক আলোচনা সভায় ডিসেম্বরে নির্বাচনের পক্ষে বিএনপির অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচন নিয়ে জাপানে প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি হতাশ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি জাপানে গিয়ে যে বক্তব্য রেখেছেন এতে আমরা হতাশ বলে বিদেশে গিয়ে বলছে শুধুমাত্র বিএনপি নির্বাচন চায়, এটা সঠিক না। 52টি দল একত্রিত হয়ে নির্বাচন ডিসেম্বরে চায় এবং সেই দলগুলোর নাম, নেতাদের নাম তাদের বক্তব্য পত্রিকায় প্রকাশ হয়েছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে সরকার সম্মানের সঙ্গে বিদায় নিতে পারবে বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ হোসেন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নগদে নিয়োগে অনিয়মের অভিযোগে আতিক মোর্শেদ এবং তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল তলব করেছে দুদক। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত আতিক মোর্শেদ। অভিযোগ ওঠে তিনি আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান
নগদের কোনো কর্মকর্তা না হয়েও সেখানে অফিস করেন। পাশাপাশি স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে উচ্চ পদে চাকরি দিয়েছেন। সম্প্রতি এই বিষয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে শুরু হয় আলোচনা সমালোচনা। এরই ধারাবাহিকতায় নগদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগে রোববার অভিযান চালানো হয়। এ সময় কাগজপত্র বিশ্লেষণ করে জাকিয়া সুলতানা জুইকে নিয়োগের ব্যাপারে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক। এই কারণে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে তলব করেছে সংস্থাটি। এদিকে 35 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এলজিআরডি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এনফোর্সমেন্ট টিম থেকে মৌখিকভাবে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে তার সেখানে কিছু নিয়োগে অনিয়ম ছিল। নিয়োগে অনিয়ম সংক্রান্ত কিছু তথ্যে তারা প্রাথমিক সত্যতা পেয়েছে মর্মে জানিয়েছে। এবারে কোরবানির পশুর হাটের খবর। রাজধানীর হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। এখন পর্যন্ত 2 সিটিতে 15টি হাটের ইজারা নিশ্চিত করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। হাট ঘুরে দর দাম যাচাই করছেন ক্রেতারা। তবে পশু বেচা কেনা জমে উঠতে আরো অন্তত 3 দিন সময় লাগবে বলছেন বিক্রেতারা। উত্তরার এই দম্পতি হাটে এসেছেন কোরবানির পশু দেখতে, সঙ্গে 1 বছরের শিশু সন্তান। এখনো ভিড় বাড়েনি, তাই স্বাচ্ছন্দ্যে যাচাই করতে পারছেন দরদাম দেখার জন্য। প্লাস এখন তো আর কিনবো না, যখন কিনবে একটু আইডিয়া নেওয়ার জন্য বেসিক্যালি যে কিরকম দাম হতে পারে, কারণ জীবনে তো কিনিনি, মানে আমি বাইরে থাকি তো এর জন্য আমি জানি না। নিলে হয়তো একদিন আগে নেওয়া হবে। আর বাবুকে নিয়ে আসছি দেখার জন্য প্রাইসটা কেমন, আসলে দামাদামি দেখতেছি, দেখার পরে হয়তো বা নিয়ে যাবো আর কি, ইচ্ছা তো আছে। রাজধানীতে গরু রাখার জায়গা কম, তাই ঢাকায় গরু বেচাকেনা শুরু হয় সাধারণত ঈদের 2 থেকে 3 দিন আগে। যাদের নিজের বাড়ি আছে তাদের অনেকে কিনতে এসেছেন, তবে হাটের বেশিরভাগ ক্রেতা আপাতত দরদাম যাচাই করছেন। এখন হাট জমেনি তো, এজন্য এদের মনে হচ্ছে যে আমরা চাইলেই পাবো, বাট আসলে অত দাম না গরুর। আমরাও দেখতেছি, দেখা যাক, মিললে ইনশাল্লাহ নিয়ে যাব। 1-2 দিন আগে কিনলে হয়ে যায়, রিস্ক হয়ে যায়, পাবো কি পাবো না এরকম একটা থাকে তো, এই জন্য আগে যদি পাই নিয়ে যাব। রাখার জায়গা আছে, মোটামুটি গ্যারেজে রাখা লাগবে। যে আসলাম আর কি, আমি একটু আগেই কিনি, ফ্রি আছি তাই দেখতে আসলাম। এখনো মনে হচ্ছে ওদের দাম ছাড়ার মতো সময় হয়নি। দিন কিংবা 2 দিন আগে কিনতে হয় আমাদের, ওই জন্য আসলাম, ফ্যামিলি নিয়ে আসলাম একটু দেখার জন্য কোন প্রাইজে আছে, কেমন কি আছে বিষয়, এটার জন্য মূলত মার্কেটে আসা। দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর হাটে ট্রাকে করে আসছে কোরবানির পশু। 1 লাখ থেকে 30 লাখ টাকা পর্যন্ত দাম হাঁকছেন বিক্রেতারা, তবে মিলছে না ক্রেতা। আমরা গ্রামেতে কিনে আনছি 5 লাখের উপর দিয়ে, করছিল 3,60,000, তা আমরা কেউ করে বেচবো? খাদ্যর দাম, ট্রাক ভাড়া বেশি, আমার তো চালান মারান বাঁচা লাগবি। এখন দামের ভিতরে ভাই এই খাদ্যর দামটা বেশি হওয়াতে আমাদের গরু একটু দাম বেশি হইতেছে। কথা বলছেন, আমার এই খাদ্য যদি একটু দাম কম থাকলো নি, তাহলে গরুর দামও একটু কম থাকলো নি। 1,70,80 এবার গরু আছে আমার কাছে, আর নিচের 90-95। এবছর ঢাকা দক্ষিণে 6টি এবং ঢাকা উত্তরে 9টি হাট ইজারা দিতে পেরেছে সিটি কর্পোরেশন। মঙ্গলবার থেকে হাটে শুরু হবে আনুষ্ঠানিক বেচা বিক্রি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসন্ন বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। দেশের 55তম বাজেট দেয়া হচ্ছে আগামীকাল। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য থাকছে আলাদা বরাদ্দ, পাশাপাশি তাদের করমুক্ত আয় সীমা হবে 5 লাখ টাকা। বরাদ্দ থাকবে নির্বাচনের জন্য, রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবর্তন আসবে শুল্ক করে। ধনীদের কাছ থেকে বেশি কর আদায়ের প্রস্তাব রাখবেন অর্থ উপদেষ্টা। জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 2025-26 অর্থ বছরের জন্য প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন তারা। আগামী বাজেটে গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য থাকছে বিশেষ বরাদ্দ। প্রায় 1,500 কোটি টাকার বরাদ্দ থেকে দেয়া হবে এককালীন অর্থ, মাসিক ভাতা, দেশ বিদেশে চিকিৎসা খরচ এবং কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ। একই তহবিলের অর্থে তাদের জন্য ফ্ল্যাটও তৈরি করা হবে।
আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেটে প্রায় ৬,০০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু শেষ পর্যন্ত এ খাতে থাকছে ২,০৮০ কোটি টাকা। বাজেটের আকার কমলেও অগ্রাধিকার দেয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, কর্মসংস্থান, মানুষের জীবনমান, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষায়। নতুন এডিপিতে উন্নয়ন বরাদ্দের দিক দিয়ে সবচেয়ে অগ্রাধিকার পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। যে বাজেটে অর্থের সব ব্যবহার, আগে বড় বড় বাজেট হয়েছে, বড় বড় এক্সপেন্ডিচার অ্যালোকেশন হয়েছে, বেশিরভাগ কিন্তু অর্থ আবার অপচয় হয়েছে, করাপশন হয়েছে। মানুষের যে উন্নয়নের যে একটা সুফলটা ছিল মানুষের কাছে এটা সমাহারে পৌঁছায়, যেটা এতদিন হয় না। এবার রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হচ্ছে ৫,৬৪,০০০ কোটি টাকা। এর প্রায় ৯২ ভাগই যোগান দেবে এনবিআর। এর অংশ হিসেবে উৎপাদন পর্যায়ে বেশ কিছু পণ্যে শুল্ক আরোপের পাশাপাশি বাড়ানো হতে পারে বেশ কিছু আমদানিকৃত পণ্যের উপর ধার্যকৃত শুল্কের পরিমাণ। আয়করের আওতা যেমন বাড়াতে হবে, ভ্যাটের আওতাটা কিন্তু বাড়াতে হবে। অনেকেই কিন্তু অনেক ব্যবসা, অনেক কিছু কিন্তু এখনো ভ্যাটের পরিপূর্ণ ভ্যাটের যে জায়গাটা সেটা কিন্তু মধ্যে নেই। ভ্যাটের আইন অথবা ভ্যাটের যে রুলস অ্যান্ড রেগুলেশনস সেখানে কিন্তু বড় ধরনের সমস্যা আছে। ব্যবসায়ীরা নানা ধরনের অভিযোগ করে, মাল্টিপল রেটস আছে, এগুলোকে একটা স্ট্রিমলাইন করা দরকার। আসছে বাজেটে সুখবর থাকছে কালো টাকার মালিকদের জন্য। এই অর্থ আবাসন খাতে বিনিয়োগের সুযোগ দেয়া হচ্ছে। কমতে পারে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ফি ও কর হার, বাড়তে পারে করমুক্ত আয়সীমা। বরাদ্দ বাড়ছে সামাজিক নিরাপত্তা খাতে। বাজেটে ভর্তুকি ও প্রণোদনায় বরাদ্দ কমানো হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি চাকরি অধ্যাদেশের কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে বলে মনে করেন জ্বালানি উপদেষ্টা। বিষয়গুলো নিয়ে উপদেষ্টা পরিষদের আলোচনার আশ্বাস দিয়েছেন পরিবেশ উপদেষ্টা। আর সচিবালয়ে কর্মপরিবেশ ঠিক রেখে আন্দোলনের আহ্বান জানিয়েছেন ভূমি উপদেষ্টা। তারপরও অধ্যাদেশ বাতিলের দাবিতে অনড় সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী জড়ো হন সচিবালয়ের কর্মচারীরা। ভূমি, জ্বালানি ও পরিবেশ উপদেষ্টার কাছে আলাদা স্মারকলিপি দেন তারা। সরকারি চাকুরি অধ্যাদেশ বাতিলের দাবি আন্দোলনকারীদের। এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, এই অধ্যাদেশের কিছু ধারায় অপব্যবহারের সুযোগ রয়েছে, তবে কাজের পরিবেশ ঠিক রাখতে হবে বলে জানান ভূমি উপদেষ্টা। এটা বাতিল করতে হবে, এটা একটা পজিশন। আরেকটা পজিশন হতে পারে যে এই যে অধ্যাদেশটার যে অপপ্রয়োগের যে সম্ভাবনা আছে সেগুলোকে অ্যাড্রেস করা যায় কিনা, তো সেটাও আপনারা একটু যদি মাথায় রাখেন তাহলে ভালো হয়। কিন্তু এটাতে যে একটা ডিফেক্ট আছে, ইনহেরেন্ট একটা ডিফেক্ট আছে, সেটা সম্পর্কে কিন্তু আমরা সম্পূর্ণ সচেতন। যে আপনারা আইন কানুন মেনে আমরা সচিবালয়ের যে কালচার, দীর্ঘদিনের যে কালচার, মানে সেই কালচার অনুসারে ইয়ে করবেন। সচিবালয়ের কর্মপরিবেশ আপনারা যথাযথ রাখবেন। স্মারকলিপি পেয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা করার কথা জানান পরিবেশ উপদেষ্টা। বলেন, আইনের অপব্যবহার যেন না হয় এ নিয়ে সতর্ক সরকার। আপনাদের যে দাবিগুলো আছে, এককভাবে তো কেউ এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না। এটা সম্মিলিতভাবেই সিদ্ধান্ত নিতে হবে যখন আমরা আবার উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে বসবো তখন। 22 মে সরকারি চাকুরি অধ্যাদেশে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরপর থেকেই আন্দোলন করছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাপান থেকে প্রায় $42 কোটি সহায়তা পেতে যাচ্ছে বাংলাদেশ। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বাজেট, রেলের উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য স্কলারশিপে এই সহায়তা দেবে জাপান। এছাড়া জাপানে বিনিয়োগকারীদের সঙ্গে এক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে 1 লাখ জনশক্তি জাপানে রপ্তানির বিষয়টি আলোচনায় এসেছে বলেও জানান প্রেস সচিব। বলেন, একই সঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য জাপানের সুযোগ আরও বাড়ানোর ব্যাপারেও আলোচনা হয়েছে। প্রেস সচিব জানিয়েছেন, এই সফরের মাধ্যমে বিনিয়োগ, শিক্ষা এবং জনশক্তি রপ্তানির নতুন দরজা খুলতে যাচ্ছে। এদিকে মাতারবাড়িতে একটি উন্মুক্ত বিনিয়োগ অঞ্চল গঠনে জাপানের সহায়তার আশ্বাস পাওয়া গেছে বলেও জানান তিনি। এবং জাপান বলেছে যে তারা ইন্টারিম গভর্নমেন্টের সাথে আছে এবং ইন্টারিম গভর্নমেন্ট এই ইনিশিয়েটিভগুলোই তারা সবসময় থাকবে। আপনারা জানেন, প্রফেসর ইউনুস বারবার বলছেন যে বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ওনার স্বপ্নটা বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ট্রান্সফর্ম করা।
চট্টগ্রামের জামালখানে বাম গণতান্ত্রিক আয়োজিত সমাবেশে নারীকে মারধর এবং লাথি মারার ঘটনায় প্রধান অভিযুক্ত শিবাগাত উল্লাহ আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে নগরীর কোতোয়ালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে আকাশ চৌধুরীকে বহিষ্কার করে জামায়াত। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আদালতে উপস্থাপন করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গত বুধবার বিকেলে নগরীর জামালখানে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট। এ সময় সমাবেশে অংশগ্রহণকারীদের মারধর করে শাহবাগ বিরোধী জুলাই ঐক্য নামের একটি সংগঠনের নেতাকর্মীরা। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তাদের ছাড়িয়ে নিতে বুধবার রাতে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ করে সংগঠনের নেতাকর্মীরা। মাগুরা সদরে বাসের চাপায় মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছে। বিকেলে মাগুরা ঝিনাইদহ মহাসড়কের আবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিকেলে হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী জিসান সাজিম এবং স্কুল শিক্ষার্থী রবিন মোটরসাইকেলে করে মাগুরা থেকে ঝিনাইদহ যাচ্ছিল। এ সময় আবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতি পরিবহনে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান রবিন এবং জিসান। গুরুতর আহত অবস্থায় সাজিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বাসটি জব্দ করা হলেও পালিয়েছে বাসের চালক এবং তার সহকারী। ভারত থেকে আসা টাকা আর অস্ত্র দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি চক্রান্ত করছিল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং তার সহযোগীরা। তাদের হামলার টার্গেট ছিল রাজনৈতিক নেতাকর্মীরা। রিমান্ডে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা বলেছেন সুব্রত বাইন। অপরাধ বিশ্লেষকরা বলছেন, এই সন্ত্রাসী গ্রুপকে কারা মদত দিচ্ছেন সেটি খুঁজে বের করা জরুরি। গত মঙ্গলবার কুষ্টিয়া থেকে দেশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। এছাড়া রাজধানীর হাতিরঝিল থেকে গ্রেপ্তার করা হয় সুব্রত বাইনের 2 সহযোগীকে। পরদিন অস্ত্র আইনের মামলায় সুব্রত বাইনকে জিজ্ঞাসাবাদের জন্য 8 দিনের রিমান্ডে পাঠায় আদালত। বাকি 3 জনের 6 দিন করে রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দেন আসামিরা। স্বীকার করেন, ভারত থেকে হুন্ডির মাধ্যমে আসা মোটা অঙ্কের টাকা ঢেলে দেশ অস্থিতিশীলের পরিকল্পনা ছিল তাদের। সীমান্ত পথে অস্ত্র এনে রাজধানীর বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কাছে পৌঁছাতে চলে কর্মযজ্ঞ। কুষ্টিয়া অঞ্চলে অস্ত্র সরবরাহের পাশাপাশি নিয়োগ দেয়া হয় ক্যাডারও। সুব্রত বাইনকে গ্রেপ্তারের সময় আগ্নেয়াস্ত্রের পাশাপাশি স্যাটেলাইট ফোনও জব্দ করে সেনাবাহিনী। কোন সূত্র থেকে কিভাবে তার শীর্ষ সন্ত্রাসী হাতের পৌঁছালো সে রহস্য জানতে এবার শুরু হয়েছে তদন্ত। দেশে অস্থিরতা তৈরির জন্য এই সন্ত্রাসী গ্রুপের পেছন থেকে কলকাঠি নাড়ছেন কারা, অর্থের উৎস কোথায়, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এখন। 4 জনের বাইরে আর যারা রয়েছেন তাদেরও দ্রুত আইনের আওতায় আনার তাগিদ অপরাধ বিশ্লেষকদের। অপরাধীদেরকে নিয়ন্ত্রণে রাখা, সাধারণ মানুষের যে নিরাপত্তার প্রশ্নে কার্যকরী এবং গুরুত্বপূর্ণ এবং মাঠের অবস্থা বিচার করে সেই ধরনের সিদ্ধান্ত ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি পুলিশের উচিত হবে পুলিশ এবং তার যে বিভিন্ন ইউনিটগুলো রয়েছে নিজেদের ক্যাপাসিটি বাড়ানো, নিজেদের সক্ষমতা বাড়ানো। সুব্রত বাইনের নামে বিভিন্ন অপরাধে অন্তত 150 মামলা রয়েছে। সম্প্রতি ঢাকার হাতিরঝিল ও গুলশানে 3টি খুনের ঘটনায় উঠে আসে তার নাম। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে পানি বাড়ছে বিভিন্ন নদ নদীর। এর মধ্যে প্লাবিত হয়েছে হাওড় অঞ্চল, তীরের নিচু এলাকা এবং চরাঞ্চল। সড়ক, বাড়িঘরে জলাবদ্ধতা তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েছেন বিভিন্ন এলাকার মানুষ। এদিকে পানি বাড়ায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের 44টি জল কপাটে খুলে দেওয়া হয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বেড়েছে মৌলভীবাজারের মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ি নদীতে। এরই মধ্যে মনু নদীর পানি ঢুকে পড়েছে লোকালয়ে। গ্রামীণ সড়ক, বাড়িঘরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে হাওড়াঞ্চল। সপ্তাহের কাছাকাছি বৃষ্টি, মনু নদীর অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আমরা মৌলভীবাজারবাসী খুব আতঙ্কের মধ্যে আছি। সারাদিন বৃষ্টি, গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে আমরা নদীর পাড়ে আমরা আতঙ্কের মধ্যে আছি। সুনামগঞ্জে উজান থেকে আসা পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে হাওরে ঢুকছে পানি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী 2 দিন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এটা আশা করি আগামী 24 ঘন্টার ভিতরে হয়তো বিভৎস অতিক্রম করতে পারে। ইতিমধ্যে আমাদের ফ্লাড ফোরকাস্টিং এবং ওয়ার্নিং সেন্টার যেটা ডিক্লেয়ার করেছে যে সুনামগঞ্জ সহ সিলেটের কিছু জেলায় বন্যা ঝুঁকিতে রয়েছে।
ভারত থেকে আসা ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে কুড়িগ্রামের তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা সহ সব নদ নদীর পানি বাড়ছে। এতে নদী তীর ও চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। লালমনিরহাটে পানিতে তলিয়ে গেছে নদী তীরের বাদাম ও ভুট্টার ক্ষেত। ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, বাদাম ক্ষেত আমরা তুলছি, এগুলো তলে গেছে। আমাদের বাড়িঘর সব তলিয়ে গেছে। ভোলায় নিম্নচাপের প্রভাবে ঝোড়ো বাতাসে চরাঞ্চল সহ বিভিন্ন এলাকার 5200 কাঁচা ঘর বিধ্বস্ত হয়। অস্বাভাবিক জোয়ারে ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ। আমাদের এখানে যে ক্ষতি হয়েছে আমরা তাদের হয়তো শতভাগ ক্ষতিপূরণ না দিতে পারলেও আমরা আমাদের পর্যাপ্ত ত্রাণের চাল আছে, আমরা প্রত্যেকটা জায়গায় চাল পৌঁছিয়ে দিয়েছি এবং শুকনো খাবার গতকাল থেকে আমরা বিতরণ করে যাচ্ছি। আমাদের কাছে কিছু শিশু খাদ্যও আছে, যেখানে প্রয়োজন সেখানে আমরা দিচ্ছি। এদিকে বিভিন্ন জেলায় কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রামে রোববার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 123 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ সবাইকে সাথে থাকুন।